পাড়া প্রতিবেশীরা যখন দেখতে আসতো, কেউ বলতো এত কম বয়সে বিধবা, কেউ বা ফিস করে বলতো আগের জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিল। নমস্কার, মন ছুঁয়ে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শূন্যতার শুরু, প্রথম পাঠ। রাত 3:15। ঘরের ভেতর ঘড়ি টিকটিক শব্দ এতটাই জোরে শোনাচ্ছিল যে মনে হচ্ছিল বুকের ভেতরে যেন কেউ পেরেক ঠুকছে। মাধবী জেগেছিল। জেগে থাকা এখন তার অভ্যাস। ঘুম এলেই ভয় লাগে, কারণ ঘুমের মধ্যে সে স্বামীকে দেখে। ঘুম ভাঙলেই আবার সেই বাস্তবটা এসে বুকের ওপর চেপে ধরে। স্বামী নেই, এই কথাটা বলাও কঠিন, আর মানা সে তো প্রশ্নই নেই। বিয়ের মাত্র 8 মাস। 8 মাস আগে যে ঘরটা হাসিতে ভরা ছিল, সেই ঘরটাই আজ তাকে গিলে খেতে চায়। মাধবী ধীরে ধীরে উঠে বসল। পাশে তাকালো, খালি বিছানা। এক সময় যেখানে শ্বাসের শব্দে ঘুম আসত, আর এখন সেখানে শুধুই শূন্যতা। তুমি কথা দিয়েছিলে আমাকে একা ফেলে যাবে না কোথাও। কথাটা বলে ফেললাম নিজেই, নিজের মধ্যেই রেখে দিলাম। অনেক জোরেই বললাম, তবে কেউ শুনতে পেল না, কেউ নয়। সেদিন সকালটা এখনো তার চোখে ভাসে। স্বামী অয়ন অফিস যাওয়ার আগে বলেছিল, আজ ফিরতে দেরি হবে, তুমি নিজের খেয়াল রেখো। খেয়াল রাখার কথা দুজনেরই ছিল, তবে আমি আমার খেয়াল রেখেছিলাম, কিন্তু অয়ন নিজের খেয়াল রাখতে পারেনি। সে নিজেকেই নিজে বলল। দুর্ঘটনার ফোনটা এসেছিল দুপুর 2টো নাগাদ। একটা অচেনা কণ্ঠ। আপনি কি অয়ন সেনের স্ত্রী? এরপর আর কিছু মনে নেই। হাসপাতালের সাদা দেওয়াল, মানুষের কান্না, কারো হাত ধরে দাঁড়িয়ে থাকা, সব ঝাপসা। শুধু একটা বাক্য পরিষ্কার, উই আর সরি। এই 2টি শব্দই একটা জীবন শেষ করে দিয়েছিল। শেষ হয়ে গেছিল অনেক আশা, অনেক ভালোবাসা। শ্বশুরবাড়িতে থাকার দিনগুলো ছিল বড্ড বেশি কঠিন। সাদা শাড়ি, আলতা ছাড়া পা, সিঁথিতে নেই সিঁদুর, সব মিলিয়ে যেন জীবন্ত এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি চোখ তুলে তাকিয়ে বলতেন, আমার ছেলেটাকে খেয়ে নিলি? মাধবী চুপ করে থাকত, কাঁদত না, কারণ কাঁদলেও কেউ বুঝত না। একদিন শ্বশুর বলেছিল, এভাবে আর চলতে পারে না, তুমি বাপের বাড়িতে চলে যাও। বাপের বাড়ি, যে বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দায়িত্ব শেষ বলা হয়েছিল, সেই বাড়িতে আবার ফেরার কথা, সেই ভাঙাচোরা মানুষ হয়ে থাকা। মা তাকে জড়িয়ে ধরে কাঁদলেও বাবার চোখে ছিল হিসাব। সমাজ কি বলবে, লোকে কি বলবে, এটাই ছিল বড় চিন্তা। পাড়া প্রতিবেশীরা আসতো দেখতে। কেউ বলতো এত কম বয়সে বিধবা, আবার কেউ ফিস করে বলতো আগের জন্মে বুঝি কোনো পাপ করেছিল, নয়তো কি এরম দশা হয়। মাধবী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত। একটা মেয়েকে দেখত যার কোনো দোষ নেই, তবু সব শাস্তি প্রাপ্য তার। রাতে সে ডায়েরি খুলত, প্রথম পাতায় লেখা ছিল, আমি এখন শুধু অয়নের স্ত্রী, আমি আর কিছু না। কলম কাঁপত, চোখ ভিজত, কিন্তু জীবন থামত না। একদিন সে সিদ্ধান্ত নিল সে মরে যাবে। বেঁচে থাকতে যে খুব কষ্ট,
এত কষ্ট নিয়ে কিভাবে সে বাঁচবে। কিন্তু মরাও তো খুব একটা সহজ পথ নয়। কিছুদিন পর সে একটা স্কুলে চাকরি পেল। বাচ্চারা তাকে মাধবী দিদি বলে ডাকত। ওদের কাছে সে কোনো বিধবা নারী নয়, সে এক গল্প বলা মানুষ। একটা ছোট্ট মেয়ে একদিন তাকে জিজ্ঞাসা করেছিল, দিদি, তোমার সিঁথিতে লাল নেই কেন? মাধবী হেসে বলেছিল, কারণ আমার শক্তি তো লাল রঙে না, আমার শক্তি আমার ভেতরে। কথাটা বলতে বলতে তার গলা ধরে এসেছিল। রাতে ঘরে ফিরে সে আবার একা। কেউ তাকে ডাকবে না, কেউ তাকে জিজ্ঞাসা করবে না, খেয়েছো? তবু সে আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, মাধবী, তুমি শেষ হয়ে যাওনি। একা হওয়ার শিক্ষা মাধবী ধীরে ধীরে বুঝে গিয়েছিল। একাকিত্ব হঠাৎ আসে না, ওটা ধাপে ধাপে মানুষটাকে খালি করে। সকালে ঘুম ভাঙে, কিন্তু কেউ সুপ্রভাত বলার নেই। চা বানায়, কিন্তু 2 কাপ লাগে না। বিকালে জানালায় দাঁড়ায়, কিন্তু কেউ ফেরে না। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সন্ধেগুলো, কারণ সন্ধে মানেই ফিরে আসার সময়, যে মানুষটা আর কোনো দিনও ফিরবে না। মা মাঝে মাঝে বলতো, এভাবে চুপচাপ থাকিস না মা, অসুখ হয়ে যাবে। মাধবী কোনো উত্তর দিত না, কারণ সে জানতো এই অসুখের কোনো ডাক্তার নেই। রাতে ঘুমোতে গেলে পাশ ফিরে শুয়ে পড়তো, সেটাই তার অভ্যাস ছিল। কিন্তু তারপর হঠাৎ মনে পড়তো, পাশে তো কেউ নেই। তখন বুকের ভেতরে এমন একটা চাপ লাগতো, মনে হতো নিঃশ্বাসটাই ভুলে যাবে। একদিন রাতে সে হঠাৎ উঠে বসে, কাঁদতে শুরু করলো, কোনো শব্দ করে না, বালিশ কামড়ে আছড়ে। আমি কি সত্যি এত অযোগ্য ছিলাম? আমার জীবনটা কি কারো স্ত্রী হওয়ার যোগ্য নয়? আমার জীবনটা কি একেবারে শেষ? কিন্তু কোনো উত্তর আসেনি। স্কুলের চাকরিটা তার জন্য আশীর্বাদ না অভিশাপ। কোনটা সে মেনে নেবে সেটাই সে বুঝতে পারছিল না। আশীর্বাদ, কারণ দিনের কয়েকটা ঘন্টা সে ভুলে থাকতে পারত, আর অভিশাপ ভাবত, কারণ মানুষ প্রচুর প্রশ্ন করত। এক সহকর্মী তো একদিন বলেই বসলো খুব স্বাভাবিক ভঙ্গিতে, তোমার আবার বিয়ে করা উচিত। মাধবী হেসেছিল, কিন্তু হাসিটা ছিল এক ভাঙা কাচের মতো টুকরো টুকরো মন ভাঙা হাসি। বিয়ে, যেই সমাজ তাকে বলেছিল স্বামী মারা গেলে মেয়ের জীবনটাই শেষ, সেই সমাজই আবার বিয়ে ঠিক করে দিতে চায়। সে কাকে ভালোবাসবে? সেদিন বাড়ি ফিরে সে আয়নার সামনে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ নিজেকে প্রশ্ন করেছিল আবার, আমি কে? কারো স্ত্রী, কারো বোঝা, নাকি শুধু একটা বিধবা মহিলা? কোনো উত্তরই ঠিক মনে পেল না সে। একদিন ডাক পিয়ন একটা চিঠি দিয়ে গেল, অয়নের হাতের লেখা, পুরনো চিঠি, যেটা বিয়ের পরপরই সে লিখেছিল, কিন্তু কোথাও যেন হারিয়ে গিয়েছিল। মাধবীর হাত কাঁপছিল খাম খুলে দেখতে গিয়ে। চিঠিতে লেখা, মাধবী, যদি আমি না থাকি তবে দয়া করে নিজেকে শেষ করে দিও না। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি একটা সম্পূর্ণ মানুষ। বাঁচবে, শক্ত হয়ে বাঁচবে, সুন্দর করে বাঁচবে, আনন্দে বাঁচবে। এইটুকুনি কথা দাও। চিঠিটা পড়েই সে ভেঙে পড়ল। এই প্রথম অয়নের জন্য নয়, সে নিজের জন্য কাঁদল। এরপর থেকে সে বদলাতে শুরু করলো, খুব ধীরে ধীরে, খুব কষ্টে। সে আবার বই পড়া শুরু করলো, ডায়েরির পাতায় নিজের লিখতে লাগলো, স্বামীর স্মৃতি নয়, নিজের অনুভূতি। একদিন সে লাল রঙের একটা ওড়না কিনল, পরল না, শুধু আলমারিতে রেখে দিল, কারণ সে জানতো একদিন পরার সাহস তার নিশ্চয়ই হবে।
সমাজ কিন্তু চুপ করে থাকেনি। পাড়ার এক মহিলা একদিন ফিসফিস করে বলেছিল, এত হাসাহাসি ভালো না, ভেদবাদের এসব মানায় না। মাধবী সেদিন উত্তর দিয়েছিল শান্ত গলায়, মানানো না মানানোর সিদ্ধান্তটা কি আমার হাতে হতে পারে না? আপনি কি সেটা নেবেন? লোকটা চুপ করে গিয়েছিল, আর মাধবীর ভেতরটা কোথাও একটা ভেঙে গিয়েছিল, কিন্তু সেই ভাঙার মধ্যেও তার একটা শক্তি জন্ম নিয়েছিল। রাতে এসে সে আবার আয়নার সামনে দাঁড়ালো, কিন্তু এবার কথাটা সে বদলে গেল। তার এক শক্তি যে জন্ম নিয়েছিল, সে তাকে বলতে লাগলো, আমি মাধবী, আমি শুধু কারো স্ত্রী ছিলাম না, আমি এখনও আছি। এই কথাটাই ছিল তার জীবনের যুদ্ধের সূচনা। ধন্যবাদ। যদি এই অডিও স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।